Hi everyone, it's Argo. Welcome back to my channel, The Realm of Literature. আজকে আমরা শুরু করছি আমাদের নেক্সট পিরিয়ড ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান এরা। আজকে আমাদের আলোচনায় থাকবে কন্টেস্ট অ্যান্ড কন্ডিশন, চার্লস ডিকেন্স, গ্রেট এক্সিবিশন অফ 1851, ক্রিমিয়ান ওয়ার আর ডারউইনের যে অন দ্য অরিজিন অফ স্পিসিস এটা এসেছিল। চলো শুরু করা যাক। ভিক্টোরিয়ান এজ, এই সময় কুইন ভিক্টোরিয়া সিংহাসনে বসেছিলেন এবং তিনি মারা গেছেন 1901-এ। সেই জন্য ভিক্টোরিয়ান এজের সমাপ্তি 1901-কে ধরা হয়। কখনো কখনো এই যে ভিক্টোরিয়ান এজ এটা অনেক 19th সেঞ্চুরির জন্য একটা অনেক ব্রডার টার্ম হিসেবে ইউজ করা হয়। কুইন ভিক্টোরিয়া তিনি তার রাজত্বকালে যে সূচনা সেই সময় কিন্তু খুব বেশি পপুলার ছিলেন না, কিন্তু পরবর্তীকালে যে ব্রিটেনের যে বা ব্রিটিশ যে নেশন সেই নেশনের ক্ষেত্রে কিন্তু তিনি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সিম্বল হয়ে গেছিলেন। তিনি এমপ্রেস অফ ইন্ডিয়া হয়ে গেছিলেন। তার যে ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্সকে কোথাও না কোথাও কুইন এলিজাবেথ ওয়ানের ইম্পর্টেন্সের সাথে কম্পেয়ার করা হয়। এই যে তার যে শাসনকালে এই সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন একদম তুঙ্গে ছিল বা চরম হয়েছিল, র্যাপিড সোশ্যাল চেঞ্জেস হয়েছিল। এই সময় ব্রিটেনের যে লার্জার এগ্রিকালচার সোসাইটি এটা একটা আরবান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে ট্রান্সফর্ম হয়ে গেছিল। লন্ডনস পপুলেশন 1837-এ ছিল 2 মিলিয়ন মতো, কিন্তু 1901-এ হয়ে গেছিল 6.5 মিলিয়ন। ব্রিটেন অ্যাজ দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড, এই সময় ব্রিটেন অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং, ইন্টারন্যাশনাল ট্রেড, ফাইন্যান্স, ফ্রি ট্রেড, টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এইগুলোর ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড লিডার হয়ে গেছিল। সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল প্রগ্রেস, ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এই সময় হয়েছে, যেমন স্টিম ইঞ্জিন বা স্টিম পাওয়ার, রেলওয়েজ, স্টিম শিপস, প্রিন্টিং প্রেসেস, ইন্ডাস্ট্রিয়াল রুমস, এগ্রিকালচার মেশিনারি, এই সমস্ত বা টেলিফোন, যত পোস্টাল সার্ভিস সব কিছু কিন্তু এই সময় প্রগ্রেস হয়েছিল। এই ডেভেলপমেন্টের জন্য সমস্ত বিশ্ব যেন ছোট মনে হতে লাগলো এবং এটা এরকম মনে হচ্ছে যেন তারা একে অপরের সাথে কানেক্টেড। ভিক্টোরিয়ান অপটিমিজম, ভিক্টোরিয়ান সোসাইটিকে অ্যাকচুয়ালি ক্যারেক্টারাইজড করা হয় কিসের দ্বারা? স্ট্রং ফেইথ। কিসের উপর সেটা বিশ্বাস রাখে? প্রগ্রেস প্লাস টেকনোলজি প্লাস ইকোনমিক এক্সপানশন প্লাস ইমপ্রুভমেন্ট, এই কটার মিক্সচার, এটা হচ্ছে ভিক্টোরিয়ান অপটিমিজম দেখায়। ভিক্টোরিয়ান প্যারাডক্স, যদিও এরকম গ্রেট প্রগ্রেস হচ্ছিল, ভিক্টোরিয়ান এজ কিন্তু একটা এজ ছিল দারিদ্রতা বা পভার্টি, সোশ্যাল ইনইকুয়ালিটি, অসাম্য এবং যে ওয়ার্কিং ক্লাস যে এক্সপ্লয়টেশন, তারপরে পলিটিক্যাল আনরেস্ট, কলোনিয়াল এক্সপ্লয়টেশন, এই সমস্ত কিছুর একটা এজ ছিল। এই জন্য ভিক্টোরিয়ান সোসাইটিতে কিন্তু মেজর কন্ট্রাডিকশন দেখা যায় কিসের মধ্যে? প্রগ্রেস ভার্সেস পভার্টি, ওয়েলথ ভার্সেস এক্সপ্লয়টেশন অ্যান্ড টলারেন্স ভার্সেস রিপ্রেশন, এইগুলো। লিটারেচার অ্যাজ সোশ্যাল ক্রিটিসিজম, যদিও পলিটিক্যাল বা ওয়ার্কিং ক্লাস মুভমেন্টগুলো কন্ট্রোল বা সাপ্রেস করে দেওয়া হয়েছিল, তবু এখানে লিটারেচার কিন্তু একটা ইম্পর্ট্যান্ট স্পেস বা ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছিল বা প্ল্যাটফর্ম ছিল এই যে ক্রিটিসিজম করার জন্য, সোশ্যাল ক্রিটিসিজম। নেক্সট চলে আসছে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ। এই যে টার্মটা ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ এটা ডেসক্রাইব করে একটা কন্ট্রাডিকশন। ব্রিটেন কিন্তু সাইমালটেনিয়াসলি কি শো করছিল? ফিলান্থ্রপি, টলারেন্স, সোশ্যাল রিফর্ম, ন্যাশনাল প্রসপারিটি, এইগুলো দেখাচ্ছিল, কিন্তু তার সাথে সাথে এটাও দেখাচ্ছিল এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার্স, পুয়ার লিভিং কন্ডিশনস, পলিটিক্যাল রিপ্রেশন, কলোনিয়াল এক্সপ্লয়টেশন, এই সমস্ত কিছু কিন্তু একসাথে চলছিল। এক্সাম্পল কি? অ্যাবলিশন অফ স্লেভারি, এটা হয়েছিল 1833-তে। ক্যাথলিক এমানসিপেশন হয়েছিল 1829-এ। টোল পাডল মার্টিয়ার্স, এটা হয়েছিল 1834-এ। জেকোবিন নোবেলস 1790s-এ এসেছিল। জেকোবিয়ান নয়, কিন্তু এটা পলিটিক্যাল এবং সোশ্যাল ডিসকন্টেন্ট এটা এক্সপ্রেস করতো, সেই জন্য অনেক জেকোবিন নোবেলকে কিন্তু সাপ্রেস করে দেওয়া হয়েছিল। রোম্যান্টিক পলিটিক্যাল রাইটিং, শেলি আমরা জানি তা আগে এই যে পড়ে এসেছি, তার রাইটিংগুলো কেমন? যে পলিটিক্যাল রাইটিংগুলো সেগুলো অনেকটা আয়ারল্যান্ড বা এথেইজম এবং এইগুলোর উপর লেখা, এবং এই যে রাইটিংগুলো কোথাও না কোথাও সোশ্যাল অথরিটিকে কিন্তু চ্যালেঞ্জ করতো। হিস্টোরিক্যাল নোভেল 1820s বা 1830s, এটা কিন্তু হিস্টোরিক্যাল নোভেলে একটা ডেভেলপমেন্ট, একটা ইম্পর্টেন্ট এজ ছিল। ফাদার অফ হিস্টোরিক্যাল নোভেল কাকে বলা হয়? স্যার ওয়াল্টার স্কটকে বলা হয়। তার ইনফ্লুয়েন্স পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছিল। তার ফলোয়ার্স কে ছিল এটা ইম্পর্টেন্ট। এডওয়ার্ড বুলিয়ার্ড লিটন ইনি ছিলেন, আরেকজন ছিলেন হ্যারিসন এন্সওয়ার্থ। ইম্পর্টেন্ট ওয়ার্ক কি ছিল লিটনের? দ্য লাস্ট ডেজ অফ পম্পেই। ভিক্টোরিয়ান নোভেল কিন্তু অ্যাকচুয়ালি ডমিনেন্ট লিটারি ফর্ম ছিল। ভিক্টোরিয়ান আসলে কিন্তু পোয়েট্রি বা ড্রামার তুলনায় কিন্তু নোভেলের কথা আগে মনে আসে, কারণ ভিক্টোরিয়ান এজ নোভেলের জন্য বিখ্যাত ছিল। এই ভিক্টোরিয়ান নোভেলের মধ্যে কি কি দেখা যায়? পভার্টি, ক্লাস ডিভিশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সোশ্যাল রিফর্ম, মোরালিটি, পলিটিক্যাল ইস্যুস, এইগুলো। বেঞ্জামিন ডিসরায়েলি অ্যান্ড তার যে টু নেশনস, এখানে তার যে নোভেল ছিল সিভিল, এখানে তিনি টু নেশনসের কথা উল্লেখ করেছেন, এবং এই সিভিল যে নোভেল ছিল তার সাবটাইটেল কি ছিল? দ্য টু নেশনস। এই টু নেশনস কি ছিল? দ্য রিচ প্লাস পুয়ার। এটা এক্সপ্রেস করে যে সিভিয়ার ক্লাস ডিভিশন কিভাবে ভিক্টোরিয়ান সোসাইটিতে ডমিনেন্ট ছিল। এবার চলছে চার্টিস্ট মুভমেন্ট। চার্টিস্ট মুভমেন্ট এটা একটা মেজর ওয়ার্কিং ক্লাস পলিটিক্যাল মুভমেন্ট ছিল। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট যে রিফর্ম বিল এসেছিল 1832-তে, এটার এগেইনস্ট একটা রেসপন্স ছিল। ইম্পর্টেন্ট ডেটস কি কি? 1832-তে এসেছিল ফার্স্ট রিফর্ম বিল, 1918-এ এসেছিল মেজর এক্সপ্যানশন অফ ফ্র্যাঞ্চাইজি, 1928-এ ওমেনরা ভোটিং রাইট পেয়েছিল ইকুয়াল টার্মস উইথ মেন। ভিক্টোরিয়ান ব্রিটেন গ্র্যাজুয়ালি মুভড টুয়ার্ডস কিসের দিকে গেছিল? ভিক্টোরিয়ান ব্রিটেন রিফর্ম থেকে ওয়াইডার সাফারেজ, তারপর থেকে ডেমোক্রেসির দিকে যাচ্ছিল। যদিও
মেইনল্যান্ড ইউরোপ কিন্তু মেজর পলিটিক্যাল আপহিভেলস যেগুলো এগুলো এক্সপিরিয়েন্স করছিল। ইয়ার 1848 এটা আমরা কি নামে পরিচিত আমাদের কাছে? দ্য ইয়ার অফ রেভলিউশনস, কারণ রেভলিউশনের মুভমেন্ট পুরো ইউরোপে ছড়িয়ে গেছিল। এবার চলে এসেছে চার্লস ডিকেন্স, ভিক্টোরিয়ান মেজর নভেলিস্ট। ডিকেন্স ভিক্টোরিয়ান এজে একজন রাইটার এবং একজন জার্নালিস্টও ছিলেন। তার যে লেখা সেখানে তার মেইন কনসার্নগুলো কি কি ছিল? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পভার্টি, ক্লাস ডিভিশন, সোশ্যাল ইনজাস্টিস, এডুকেশন, বিউরোক্রেসি, ভিক্টোরিয়ান মোরালিটি অ্যান্ড হিপোক্রেসি। এবার চার্লস ডিকেন্সকে বুঝতে হলে তার 3টে ফেজ রয়েছে, মানে 3টে ফেজের লেখা আলাদা আলাদা। এই 3টে ফেজের নোভেলের যে থিম সেগুলো আলাদা। সেরকম আর্লি ডিকেন্সে কি কি থিম দেখতে পাওয়া যায়, থিম্যাটিক ডিভিশনসগুলো কি কি? কমেডি প্লাস সেন্টিমেন্ট প্লাস সোশ্যাল কনসার্ন, এটা আর্লি ডিকেন্সে দেখা যায়। এক্সাম্পল কি কি? দ্য পিকউইক পেপার্স, অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, ডেভিড কপারফিল্ড। এবার চলেছে স্কেচেস বাই বজ, এটা ডিকেন্সের ফার্স্ট মেজর সাকসেস ছিল। এটা লাইট অ্যান্ড হিউমার যে স্কেচ এগুলো একটা কালেকশন ছিল। এটা দেখায় তার আর্লি ইন্টারেস্ট ছিল কমেডিতে এবং ক্যারেক্টার সোশ্যাল অবজারভেশনের দিকে। তারপরে নোবেল কি দ্য পিকউইক পেপার্স, এটা 1836 থেকে 37 এসেছিল। এটা দ্বারাই ডিকেন্সকে একজন কমিক নোভেলিস্ট হিসেবে এস্টাবলিশ করেছিল। এই যে নোভেলটা এটা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড হয়েছিল যে 18th সেঞ্চুরি যে স্কটিশ যে নোভেলিস্ট টোবিয়াস স্মলেটের দ্বারা। ইম্পর্টেন্ট ফিচার কি ছিল? গুড নেচার্ড কমেডি ছিল, হিউমারাস ক্যারেক্টার ছিল এর মধ্যে, ক্লাস ডিফারেন্সেস ছিল। এ ক্রিসমাস ক্যারল 1843-তে এসেছিল। ইম্পর্টেন্ট কম্বিনেশন অফ গথিক এলিমেন্ট ছিল, ওয়েলথ ভার্সেস পভার্টি, ফ্যামিলি, ক্রিসমাস, সেন্টিমেন্টাল অ্যান্ড মোরাল ট্রান্সফরমেশন দেখা যায়। এখানে টাইনি টিমস একটা ফেমাস লাইন আছে, গড ব্লেস আস এভরিওয়ান। এটা রিপ্রেজেন্ট করে ডিকেনের একটা বিশ্বাস কিসের উপরে? ফ্যামিলি ভ্যালুস, কম্পেশন অ্যান্ড রেসপন্সিবিলিটির উপরে। নেক্সট চলে আসে নিকোলাস নিকলবে, 1838 থেকে 39 এসেছিল। ফোকাস করছিল সাফারিং অফ চিলড্রেনদের উপরে। দ্য ওল্ড কিউরিওসিটি শপ 1840 থেকে 1841 এর মধ্যে এসেছিল। এটা একটা স্ট্রংলি সেন্টিমেন্টাল নোভেল ছিল। এর হিরোইন ছিল লিটল নেল। সে কি ওই হেল্পলেস ভিক্টোরিয়ান ফিমেল সেটা দেখায় এখানে। তার ডেথ বিখ্যাত ছিল তার যে ইমোশনাল এফেক্ট সেই জন্য। অস্কার ওয়াইল্ডের একটা ফেমাস ক্রিটিসিজম ছিল এই নেলের ডেথের সম্পর্কে। তিনি বলেছিলেন, ওয়ান উড নিড এ হার্ট অফ স্টোন টু রিড লিটল নেলস ডেথ উইদাউট লাফিং। ডেভিড কপারফিল্ড 1849 থেকে 50-তে এসেছিল এবং এটাই যে আর্লি ডিকেন্স তার একটা হাই পয়েন্ট ছিল, মানে এখানে এরপরের থেকে মিডল ডিকেন্স ঢুকছে। এই ডেভিড কপারফিল্ড একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল ছিল। এটাকে তার সমস্ত নোভেলের মধ্যে ফেভারিট বলে ধরা হয় ডেভিড কপারফিল্ডকে। এটা অনেক বেশি অপটিমিস্টিক ছিল তার অন্যান্য নোভেলগুলোর তুলনায়। এখানে হিরো আলটিমেটলি কি অ্যাচিভ করে? সাকসেস, ম্যারেজ, রেসপেক্টিবিলিটি। ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স কারা ছিল? ডেভিড কপারফিল্ড, ডোরা, অ্যাগনেস, মিসেস মিকাওভার। এবার চলে আসি মিডল ডিকেন্স। এর মধ্যে কি কি দেখতে পাওয়া যায় থিমের মধ্যে? সোশ্যাল ক্রিটিসিজম, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। কোন কোন নোভেল এক্সাম্পল? অলিভার টুইস্ট, ব্লিক হাউস, হার্ড টাইমস ইত্যাদি। এবার চলে আসি অলিভার টুইস্ট, 1837 থেকে 38-এ এসেছিল। ডিকেন্সের একটা মেজর সোশ্যাল নোভেল। মেইন কনসার্ন কি ছিল? দ্য সাফারিং অফ পুয়ার চিলড্রেন ইন ভিক্টোরিয়ান লন্ডন। এখানে অলিভার ভিকটিম হয়ে গেছিল কিসের? পভার্টি, ওয়ার্ক হাউস সিস্টেম, ক্রিমিনাল এক্সপ্লয়টেশন, এইগুলো। ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স কে কে ছিল? অলিভার টুইস্ট, ফেজিন, বিল সেক্স ইত্যাদি। ফেমাস লাইন কি ছিল? প্লিজ স্যার আই ওয়ান্ট সাম মোর। এই লাইনটা ভীষণ ফেমাস ছিল। এটা হাঙ্গার এবং সাফারিং দেখায় পুয়ারদের। অলিভার টুইস্টের লন্ডনকে কিভাবে দেখানো হয়েছে? এখানে লন্ডনকে দেখানো হয়েছে ক্রাউডেড প্লাস কেওটিক প্লাস ডার্টি প্লাস ডেঞ্জারাস, এই হিসাবে দেখানো হয়েছে। এটা দেখায় যে ওয়ার্ডসওয়ার্থ যেভাবে লন্ডনকে প্রেজেন্ট করেছেন তার সনেট কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে, ডিকেন্স এর লন্ডন কিন্তু সম্পূর্ণ তার সঙ্গে কন্ট্রাস্ট বা একটু আলাদা টাইপের ছিল। ব্লিক হাউস 1852 থেকে 53-তে ছিল। এই যে টাইটেল, এটা কি সাজেস্ট করে? গ্লুম প্লাস পেসিমিজম প্লাস সোশ্যাল অ্যাংজাইটি। পেসিমিজম মানে নিরাশাবাদ। এখানে যে নোবেলে ফগ আর রেইন, এটা কি সিম্বলাইজ করে? ফগ সিম্বলাইজ করে কনফিউশন, গ্লুম, মোরাল আনসার্টেনিটি, সোশ্যাল প্রবলেমস ইত্যাদি। ডিকেন্সের যে 1850s-এর পরে যে চেঞ্জটা, সেই ফোকাসটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল হিরো থেকে সরে গিয়ে সোসাইটির উপর চলে গেছে পুরোটা। সে তখন কি কি এক্সামিন করছে? ল, ইন্ডাস্ট্রিয়ালিজম, ট্রেড ইউনিয়নস, বিউরোক্রেসি, সোশ্যাল ইনস্টিটিউশনস, এইগুলো। এবার চলে আসি হার্ড টাইমস। এর সাবটাইটেল ছিল ফর দিস টাইমস। এটা ছিল ডিকেন্সের একটা স্টেট অফ দ্য নেশন নোভেলস। মেইন টার্গেট কি ছিল? ইন্ডাস্ট্রিয়ালাইজড সোসাইটি অ্যান্ড ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটারিয়ানিজম এটা কি ছিল? এটা জেরেমি বেনথামের যে বেসিক প্রিন্সিপাল তার সঙ্গে কানেক্টেড ছিল। এর মেইন বেসিক প্রিন্সিপাল ছিল দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। এবার চলে আসি মিস্টার গ্র্যাডগ্রিন্ড। এটা ডিকেন্সের একটা মোস্ট মেমোরেবল ক্যারেক্টার ছিল, যে সবসময় ফ্যাক্ট এর উপরেই ভিত্তি করে জীবনযাপন করতো এবং সেই ইমাজিনেশনকে টোটালি রিজেক্ট করতো। তাই এডুকেশন ফিলোসফি কি ছিল? ফ্যাক্ট, ফ্যাক্ট অ্যান্ড ফ্যাক্ট। সে রিপ্রেজেন্ট করে যে ডেঞ্জার অফ দ্য এডুকেশন সিস্টেম দ্যাট সাপ্রেসেস ইমাজিনেশন, ইমোশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। সেই এডুকেশন সিস্টেমকে ধিক্কার জানাচ্ছে যে এডুকেশন সিস্টেম ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড যে ইমোশন এগুলোকে সাপ্রেস করে। এবার চলেছি লেটার ডিকেন্স। এটা একটা ডার্কার ভিশন ছিল। এটার মধ্যে কি দেখতে পাচ্ছি? পেসিমিজম প্লাস ডিসইলিউশনমেন্ট প্লাস সোশ্যাল ক্রিটিসিজম। এক্সাম্পল কি ছিল? গ্রেট এক্সপেকটেশন, লিটল ডরিট, আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, দ্য মিস্ট্রি অফ এডউইন ড্রুড। এই মিস্ট্রি অফ এডউইন ড্রুড এটা আনফিনিশ ছিল। গ্রেট এক্সপেকটেশনস 1860 থেকে 61 ছিল। একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখাচ্ছে। ডেভিড কপারফিল্ডে কেমন ছিল? হোপ,
থেকে সাকসেস থেকে হ্যাপিনেস। আর গ্রেট এক্সপেকটেশন দেখা যাচ্ছে এক্সপেকটেশন থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে ডিসইলিউশনমেন্ট, এই চেঞ্জটা এসছে। প্রোটাগনিস্ট কে ছিল? ফিলিপ পিপ, যাকে পিপ নামে আমরা জানি। পিপ একটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট এক্সাম্পল ছিল মডার্ন অ্যান্টি হিরোর। যাই হোক, মিস হ্যাভিশাম ডিকেন্সের একটা মোস্ট মেমোরেবল ক্যারেক্টারের মধ্যে একটা। সে সবসময় ব্রাইডের ড্রেসে থাকতো, কিন্তু তার যে ওয়েডিং সেটা কখনোই হতো না। এটা কি সিম্বলাইজ করে? এটা সিম্বলাইজ করে লস্ট লাভ, ডিকে, টাইম অ্যান্ড ডিসইলিউশনমেন্ট এগুলো। লিটল ডরিট, এখানে ডিকেন্স অ্যাটাক করেছেন ভিক্টোরিয়ান বিউরোক্রেসি এবং সোশ্যাল হিপোক্রেসি আর করাপশনকে। এই যে একটা অফিস, একটা কাল্পনিক অফিস তিনি ক্রিয়েট করেছিলেন, সার্কামলোকেশন অফিস, এটা অ্যাকচুয়ালি তিনি স্যাটারাইজ করছেন ভিক্টোরিয়ান যে ইনএফিসিয়েন্সি কাদের, বিউরোক্রেসির, সেটাকে। নেক্সট হয়েছে আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, এটা অ্যাকচুয়ালি একটা স্যাটায়ার ছিল মানি গ্রিড, সোশ্যাল ফলসিটি অ্যান্ড করাপশনের উপরে। ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স কে ছিল? মিস্টার অ্যান্ড মিসেস ভেনারিং, এটা দেখা যাচ্ছে সোশ্যাল ফলসিটি। মিস্টার পডস্ন্যাপ, এটা দেখায় ভিক্টোরিয়ান কমপ্লেসেন্সি অ্যান্ড হিপোক্রেসিকে। মিস্টার বফিন, এটা দেখায় গোল্ডেন ডাস্টম্যানকে। সিরিয়াল পাবলিকেশন, অ্যাকচুয়ালি ডিকেন্সের অনেক নোভেল কিন্তু সিরিয়ালই এসেছিল, সেই জন্য একটা হিউজ রিডারশিপ ক্রিয়েট হয়ে গেছিল। এবার চলে এসেছি গ্রেট এক্সিবিশন অফ 1851। এই এক্সিবিশনটা হয়েছিল অ্যাকচুয়ালি ক্রিস্টাল প্যালেস লন্ডনে। এটা ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাচিভমেন্ট, কিসে অ্যাচিভমেন্ট, সেটা ওয়েলথ, টেকনোলজি, ইম্পেরিয়াল পাওয়ার, নেশনাল কনফিডেন্স, এই জিনিসটার যে তার অ্যাচিভমেন্টগুলো সেটা দেখানোর জন্য এই এক্সিবিশনটা করা হয়েছিল। এটা সিম্বলাইজ করে ভিক্টোরিয়ান অপটিমিজম এবং সেলফ কনফিডেন্সের যে পিক বা চূড়া সেটাকে। এবার চলেছে ক্রিমিয়ান ওয়ার, 1853-56 হয়েছিল। এটা ভিক্টোরিয়ান যে কনফিডেন্স সেটাকে ড্যামেজ করে দিয়েছিল। উইলিয়াম রাসেল অফ দ্য টাইমস বিকাম ওয়ান অফ দ্য ফার্স্ট ফেমাস ওয়ার করেসপন্ডেন্ট। উইলিয়াম রাসেল একজন ফার্স্ট ওয়ার করেসপন্ডেন্ট হয়েছিলেন এই সময়। এই ওয়ারকে অ্যাকচুয়ালি আরো বেশি অ্যাসোসিয়েট করা যায় টেনিসনের লেখা দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, এটার সাথে। 1854 এসেছিল এটা। তার রিজাল্ট কি ছিল? ক্রিমিয়ান ওয়ার থেকে ন্যাশনাল ডাউট এসেছিল, ন্যাশনাল ডাউট থেকে ডিক্লাইন অফ ভিক্টোরিয়ান সেলফ কনফিডেন্স এসেছিল। এবার ডারউইনস অন দ্য অরিজিন অফ স্পিসিস, এটা 1859 এসেছিল। একটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল ইভেন্ট ছিল ভিক্টোরিয়ান এজের। চার্লস ডারউইন তিনি থিওরি দিয়েছিলেন ন্যাচারাল সিলেকশন এন্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের। এটা যে ট্র্যাডিশনাল বিলিফ, যে ক্রিয়েশন, রিলিজিয়ন, হিউম্যান অরিজিন, মোরালিটি, এই যে সমস্ত যে বিলিফ, এই বিলিফগুলোকে ডাইরেক্ট ভেঙে দিয়েছিল এই ডারউইনের থিওরি। যাই হোক, এসে অ্যান্ড রিভিউজ 1860 এসেছিল। এটা অ্যাকচুয়ালি রিলিজিয়াস থটস আর সায়েন্টিফিক ডিসকভারি একটা কালেকশন ছিল। এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিল রিলিজিয়াস থিঙ্কারদের মধ্যে। এবার চলেছে ওয়াল্টার বেগহট, একজন ইম্পর্ট্যান্ট পোস্ট ডারউইনিয়ান থিঙ্কার ছিলেন। মেজর ওয়ার্ক কি ছিল? দ্য ইংলিশ কনস্টিটিউশন, 1867 এসেছিল। ফিজিক্স অ্যান্ড পলিটিক্স 1872 এসেছিল। তিনি অ্যাটেম্প করেছিলেন যে আইডিয়াগুলো সেটা অ্যাপ্লাই করতে, যাতে সেটাকে কানেক্ট করা যায় ন্যাচারাল সিলেকশন অ্যান্ড ইনহেরিটেন্স টু পলিটিক্যাল সোসাইটি, এটার সাথে। যাই হোক, আজকে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডে পার্ট 1 কমপ্লিট হলো। এর পরের দিন আমরা আলোচনা করবো যে বিভিন্ন ভিক্টোরিয়ান থিঙ্কার্স বা এবং তাদের বিভিন্ন মেজর নোভেলিস্ট রয়েছেন আলাদা আলাদা, তাদের সম্পর্কে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট।